জয় জেবিনকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছে শেষ বিকেলের দিকে। গোধূলি দেখতে দেখতে দুজন শুনশান নীরব নাস্তা দিয়ে যাচ্ছে। জয় ড্রাইভ করছে, গাড়ির উপরে ছাদ উঠানো। জেবিন সিটে দাঁড়িয়ে বাতাস চোখ মুখে মাখছে। এই লম্বা চড়া রাস্তার শেষ নদীতে আছে। মাঝে মধ্যে অনেকে ঘুরতে আসে এখানে। রাস্তাটা নিরিবিলি এবং ভীষণ সুন্দর। জয় রাস্তার সাইডে গাড়ি থামায়। জেবিনকে নিয়ে বেরিয়ে আসে বাহিরে। রাস্তার সাইডে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। জেবিন গাড়ির দিকে যায় কোল্ড ড্রিঙ্কসের বোতল আনার জন্য। জয় বুঝে উঠতে পারেনি। তার আগেই একটা বাইক, দুজন লোক বসা বাইকে। তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা। দুটো হিংস্র চোখ দেখা যাচ্ছে। একজন বাইক চালাচ্ছে, পেছনের জন্য বেশ বড়সড় ধারালো দা দিয়ে তার হাত বরাবর কোপ বসিয়ে দেয়। একটা কোপ দেয়নি, তারপর 3টা কোপ বসিয়েছে এক জায়গায়, যার ফলে হাতের মাংস হাড্ডি থেকে চলে গেছে। গলগলিয়ে রক্ত পড়ছে। জয় হা হয়ে তাকিয়ে আছে। তখন তার কাঁধ বরাবর আরেকটা কোপ বসানো হয়। জয় কিছু বুঝে ওঠার আগে বাইকের জয়ের হাত থেকে ফোন টান দিয়ে নেয়। জোরে বাইক টান দেয়। জয় সেদিকে তাকিয়ে থাকে। নিজের ব্যথা অনুভব হতে গগন বিদারী চিৎকার করে ওঠে। জেবিন জয়ের চিৎকার শুনে দৌড়ে আসে। জয় মাটিতে লুটিয়ে পড়ে। জেবিন জয়কে দেখে স্তব্ধ হয়ে যায়। রক্ত দিয়ে শার্ট ভিজে গেছে। ঝুলন্ত মাংস লাফাচ্ছে। চারদিকে মাগরিবের আজান পড়ছে তখন। জয়ের চিৎকারে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। জায়গাটাও শুনশান নীরব হওয়ায় মুহূর্তে যেন গা ছমছম করা পরিবেশ সৃষ্টি হয়। জেবিন ফোন হাতে জয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে কল দিয়ে লোকেশনে বলে। জয় ব্যথায় কাতরাচ্ছে। রক্ত গলগল করে বেরিয়ে পড়ছে। জেবিন স্তব্ধ, কিছু বলার মতো পাচ্ছে না। জয় যন্ত্রণা ছটফট করতে করতে ইলমার কথা মাথায় আসছে। সেদিন এসিড মারার পর ইলমাও ঠিক একই রকমভাবে মাটিতে কাতরাচ্ছে। মনে আসছে রাহেলার সাথে জোর করে ইন্টিমেট হওয়ার সময় সেও আকুতি মিনতি করেছিল ছাড়া পাওয়ার জন্য। সেদিন জয় নিজের মতকে প্রাধান্য দিয়েছে। কারো যন্ত্রণা চিৎকার আর্তনাদ তার কান অব্দি পৌঁছায়নি। আধা ঘন্টার বেশি সময় পর জয়ের লোকের আসে। ততক্ষণে জয় অজ্ঞান হয়ে গেছে। এসে তাকে গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে নেওয়া হয়। জেবিন যে গাড়ি দিয়ে জয়ের সাথে এসেছিল সে গাড়ি নিয়ে একাই ব্যাক যায়। ঘটনা ঘটেছে সন্ধ্যায়। জেবিনকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সবটাই খুলে বলে। জেবিনের ধারণা তাদের ছিনতাইকারীরা তাদের আক্রমণ করেছে। কারো ব্যক্তিগত আক্রোশ থাকলে শুধু মারত, ফোনটা নিত না। সে অনুযায়ী সেখানকার তল্লাশি চালানো হয়। জায়গাটা যেহেতু শুনশান নীরব, সেখানে ডাকাত এবং ছিনতাইকারী ট্রলে থাকবে, এটা স্বাভাবিক। মুহূর্তের মাঝে খবর ছড়িয়ে পড়ে সেই নদীর নাম এবং জায়গার নাম নিয়ে হেডলাইন হয়। এমপির ছেলে ঘুরতে গিয়ে ছিনতাইকারী কবলে পড়েছে, তার অবস্থা গুরুতর। নামাজ পড়ে এসে টিভির পর এরকম একটা নিউজ দেখে ইনান শেখের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাসার সবাইকে ডেকে নিয়ে নিউজ দেখায়। ফরিদা পারমিন নিউজ দেখতে দেখতে আরও 2-4টা অভিশাপ দিয়েছে জয় আবরণকে। ইলমা নিউজটা দেখে রুমে চলে আসে। ফোন হাতে আদনানকে কল দেয়। সেই যে দুপুরে বেরিয়েছে, এখনও আসার নাম নেই। বলেছে বন্ধুদের সাথে আড্ডা দিবে। ইলমা ফোন দিলে আদনান ফোন তোলে না। বেশ কয়েকবার এরকম হয়। ইলমা বেশ চিন্তায় পড়ে যায়। লিভিং রুমে এসে মুখ ভার করে বসে ইলমা। ঘড়ির কাঁটা 10:30 ছুতেই তারেক মাহমুদ আদনানকে কল দেন। কল ঢুকলেও কল তোলেন আদনান। সবাই বেশ চিন্তিত। আদনানের হঠাৎ কী হলো? ঈশিতা নির্মাণকে কল দেয়। নির্মাণের সুইচ অফ বলছে। সবাই যখন আদনানকে নিয়ে চিন্তিত, ইলমা এসে তৃপ্তিকে ধরে। তৃপ্তি বই নিয়ে বসেছিল। ইলমাকে দেখে বলে, কিছু বলবি? নির্মাণের সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ, ওর ফোনে চার্জ নেই বলল, ভাইয়া সহ কোথাও গিয়েছে। আদনান ফোন তুলছে না কেন? কি করে বলবো? ইলমা চলে আসে। তৃপ্তি আদনানকে কল দেয়। 2বার কল দেওয়ার পর আদনান রিসিভ করে বলে, সমস্যা কি তোদের? কটা বাজে? বাসায় আসবা না? আসবো। সবাই চিন্তিত। কিছুক্ষণ চিন্তা করতে দে, ঘন্টার মাঝে আছি। বলে দেব। খবরদার কিছু বলবি না, সবাই চিন্তা করুক। আদনান কল কেটে দেয়। তৃপ্তি আদনানের কথায় হাসে। উঠে লিভিং রুমে যায়। ঈশিতা জিজ্ঞেস করে আদনানের সাথে কন্ট্যাক্ট হয়েছে কিনা। তৃপ্তি বলে, ফিরবে শুনলাম। আর কেউ কিছু বলে না। ইনান শেখ ইলমার দিকে তাকিয়ে বলেন। ইলমা কিছু বলে না, সোজা রুমে গিয়ে দরজা লক করে দেয়। রাত ঠিক 12টায় আদনান এন্ট্রি দেয়। ভেতরে এসে দেখে সবাই যে যার রুমে। আদনান দরজা নক করে বলে, দরজা খোল। কিছুক্ষণ ডাকাডাকির পর ইলমা দরজা খুলতেই আদনান চোয়াল শক্ত করে বলে, দরজা লাগিয়ে ঘুমোতে কে বলেছে? সর সামনে থেকে। কথাটা বলে ইলমাকে পাশ কাটিয়ে ভেতরে যায় আদনান। ইলমার আদনানে যাওয়া দেখে বলে, সারাদিন কোথায় ছিলে? শ্বশুর বাড়িতে। আদনানের কথা শেষ হতে ইলমা তেড়ে এসে কলা চেপে ধরে। রাগী কণ্ঠে বলে, শ্বশুর বাড়ি মানে? শর্ত, ক্লান্ত লাগছে আবার। তুমি আমায় ইগনোর করছো? ক্ষুধা লাগছে, গিয়ে খাবার আন। পারবো না, আগে বলো সারাদিন কোথায় ছিলে?
এমন একটা থাপ্পড় দেবো, ভাত চেয়েছি দিতে পারবি না। আগে বলো। খেয়ে বলবো। ইলমা মানে রুম থেকে বের হয়। আদনানের জন্য তরকারি গরম করে ভাত নিয়ে রুমে আসতে দেখে আদনান শাওয়ার নিয়ে বেরিয়েছে। ইলমার দিকে জামা কাপড় এগিয়ে নিয়ে আদনান বলে, ব্যালকনিতে মেলে দে। ইলমা বাধ্য বেয়ের মতো জামা কাপড় নিয়ে ব্যালকনিতে যায়। আদনান খেতে বসে। ইলমা রুমে এসে খাটের উপর বসে। আদনান খেতে খেতে ইলমার দিকে তাকিয়ে বলে, রাতে খেয়েছিস? হুম। আদনান ইলমাকে উপর নিচ পরখ করে বলে, আমার সাথে খাবি? না, তুমি খাও। এদিকে আয়। ঘুম থেকে উঠেছি, কথা বলো না, ভালো লাগছে না আমার। কথাটা বলে ইলমা শুয়ে পড়ে। আদনান কিচ্ছু বলে না, চুপচাপ খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। ইলমাকে ঠেলে সরিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ভীষণ ক্লান্ত থাকায় মুহূর্তের মাঝে চোখে ঘুম চলে আসে। ইলমা তো সে কখন ঘুমিয়ে গেছে। ফারিস অফিস থেকে ছুটি নিয়েছে। আজকে তার বউ রোদিয়া আইরিনকে নিয়ে ঘুরতে বেরোবে। ঘুরতে বলতে জয়কে দেখতে যাবে। তাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমে হয়েছে। অবশ্য ফারিস তার মামুর পরিবারের উপর একটু অসন্তোষ ছিল, মূলত তার বাবার মৃত্যু নিয়ে। একসময় বিরাট বিজনেসম্যান থাকলেও বড় সড়ো ক্রাইমও করেছে, যার দরুন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ইনান শেখ নিজে তার বাবার বিরুদ্ধে কেস লড়েছে। কি অদ্ভুত না? বোনের বরের বিরুদ্ধে আদালতে কথা বলেছে। ফারিসের বাবার মৃত্যুটা জেলেই হয়েছে, সেটাও আদালতের সিদ্ধান্ত আসার 6 মাসের মাথায় হার্ট অ্যাটাকে। ইনান শেখকে তার কোনো কালেই পছন্দ না, শুধু ভাজে ভাজে চলছে। ইনান শেখ তাকে আগে থেকে পছন্দ করতে ব্যাপারটা ফারিসও বুঝতে পেরেছে। সেজন্যই ইনান শেখের সাথে বেশি বেশি কথা বলে খোঁজ খবর নিত, বিভিন্ন বিষয়ে আলোচনা করত, যাতে খুব সহজে ইনান শেখের প্রিয় পাত্র হয়ে ওঠা যায়। আদনানের চাল চলন আগে থেকে উশৃঙ্খল, ওরণচণ্ডী, বখাটে। সেজন্য ফারিস প্রতিবার আদনানের কথা তুলে ইনান শেখের কানে বিষ ঢালত। সবচেয়ে বেশি সুযোগ এসেছে আদনান ইলমাকে রাতের বেলা ঘুরতে দেখে পিকচার তুলে ইনান শেখের সাথে সাথে পাঠিয়েছে। তার অবর্তমানে তার মেয়েকে নিয়ে আদনান ঠিক কী করছে। ছেলেরা ভালোতে ভালোতে কতক্ষণ, মেয়ে যত চালাকি হোক। এরপর খবর আসে জয় আবরণের। রোদিয়ার কাজিন জয়। এমনিতে ভার্সিটির লাইফ থেকে ফারিস রোদিয়াকে পছন্দ করত। সে অনুযায়ী জয় তাকে শর্ত দিয়েছে ইলমাকে তার করে দিকে সে রোদিয়ার সাথে ফারিসের বিয়ে দিবে। কিন্তু দেখতে গিয়ে যত অঘটন। সেজন্য ফারিস প্ল্যানিং করেছে এসিড মারতে বা রেপ করে দিতে। বাকি ব্যবস্থা সে করে দিবে। ফারিসের বুদ্ধিতে জয় সে সিদ্ধান্তে আসে। বিনিময় রোদিয়ার সাথে তার বিয়েটা হয় গোপনে। এরপর ফারিস নিজেই সেদিনে শপিং মলে বসে জয়কে লোকেশনে যাওয়া আসার সময় বলেছে। ভেবেছিল ইনান শেখের সামনে আজীবন ভালো থাকবে, কিন্তু নিজের কিছু অপকর্মের জন্য সব সামনে চলে আসে। ফারিস গাড়ি ড্রাইভ করছে, পাশে রোদিয়া বসা। ফারিস এক হাতে স্টিয়ারিং ধরেছে, অন্য হাতে রোদিয়ার হাত ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। দুজন একসাথে একটা রিসোর্টের সামনে আসে। ফারিস গাড়ি থামিয়ে বেরোয়। গেটের সামনে টিকিট কেটে দুজন ভেতরে যায়। রোদিয়ার হাত ধরে পুরো রিসোর্টের আশেপাশে ঘুরে ক্লান্ত হয়ে যায় ফারিয়া। রেস্টুরেন্টের উদ্দেশ্যে দুজন হাঁটা ধরে। ফারিস আশেপাশে তেমন তাকায়নি, সেজন্য একটা ছেলের সাথে বুকে ধাক্কা লাগে, যার দরুন ছেলেটা ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে। ফারিস সরি বললেও ছেলেটা থামে না। এগিয়ে এসে ফারিসের কলার চেপে ধরে মুখ বরাবর ঘুষি বসিয়ে দেয়। ফারিস বুঝতে পারেনি তাকে মারা হলো কেন। ছেলেটা মারা আরম্ভ করতে আরও কয়েকটা ছেলে সেখানে উপস্থিত হয়। এসেই তাকে মারধর শুরু করে দেয়। ফারিসের ভাঙা হাত যেই সুস্থ হচ্ছিল, মার খেয়ে সেটা আগের মতো হয়ে গেছে। ছেলেদের মারামারি মাঝে আরেকটা ছেলে উপস্থিত হয় সেখানে। বলিষ্ঠদের উত্তরাধিকারী, মুখে মাস্ক লাগানো, শার্টের হাতা ফোল্ড করতে করতে ভিড়ের ভেতর ঢুকেই ফারিসের অন্ডকোষ বরাবর লাথি মারে। পরপর বেশ কয়েক লাথি মেরে ভাঙা হাতে এক পা দিয়ে চেপে ধরে, অন্য পা দিয়ে গলা চেপে ধরতে ফারিসের চোখ মুখ বেরিয়ে আসার উপক্রম। তখন একটা ছেলে স্টিক দিয়ে ফারিসের পা বরাবর আঘাত করতে থাকে। রোদিয়া পাশে থেকেই চিৎকার করছে অবিরত, তবে কারো কানে সে চিৎকার যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, রিসোর্টের ভেতর এরকম উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করায় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ফারিসকে ইচ্ছামতো দোলাই করে সবাই বেরিয়ে যায়। তার অবস্থা ভীষণ শোচনীয়। ভেবেছিল ঘোরা শেষ করে জয়কে দেখে বাসায় ফিরবে। এখন তাকে জয়ের পাশে সিটে অ্যাডমিট করানো হয়েছে। সন্ধ্যায় আদনান একাই এসেছে একটা রেস্টুরেন্টে। আসার পেছনে অবশ্য কারণ আছে। জেসা মেহজাবিন তাকে ডেকেছে দেখা করার জন্য। ইলমাকে আর নিয়ে আসেনি।
আদনান আসতেই দেখে জেসে আগে থেকে উপস্থিত সেখানে। আদনান এসে বসতেই জেসে জিজ্ঞেস করে, কি খাবে? কফি? জেসিয়া কফি অর্ডার দেয়। আদনান জেসিয়া মেহজাবির চোখের দিকে তাকায়। জেসিয়া আদনানের দিকে তাকিয়ে বলে, মেলির সংসার জীবন কেমন কাটছে? মৃত মানুষকে নিয়ে কিছু জিজ্ঞেস করতে নেই। আদনানের কথায় জেসিয়া মৃদু হাসে, জবাব দেয়, সন্তান হিসেবে মৃত, ব্যক্তি হিসেবে না। ওর কি দোষ ছিল? কিছু না, আমার জীবনের ভুল ছিল। আপনার ভাবা উচিত ছিল, প্রেমিকের হাত ধরে যাওয়ার পরিকল্পনা যেহেতু ছিল, মেলিসাকে কেন জড়ালেন? সবই ভাগ্য। ভাগ্য? আচ্ছা, ভাগ্য আপনার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু 14 বছরের ব্যাপার। আমি তার জীবনে এসেছি 1 মাস হবে। তাকে ভালো রাখার চেষ্টা করেছি, তার জীবনের কষ্ট গ্লানি মুছে দেওয়ার চেষ্টায় আছি। শুনুন, 14 বছর, বুঝেছেন? 1 যুগেরও বেশি সময়। সে মায়ের প্রতি ছবি দেখেনি, মায়ের মমতা পায়নি। ইনান শেখ ওকে কতটুকু আদর দেওয়া সম্ভব ততটুকু আদর যত্ন দিয়ে বড় করেছে। তবুও মা তো মাই হয়। আপনার অন্য মেয়ের জন্য যে ভালোবাসা, সে ভালোবাসা মেলিসাও পায়। জেসিয়া কথা বলতে ভুলে গেছে। আদনান কথাটুকু শেষ করে চুপ করে রয়। জেসিয়া কিছুক্ষণ মৌনতা বজায় রেখে বলে, আমার ছোট মেয়েটা প্রতিবন্ধী। সবই আল্লাহর ইচ্ছা। জেসিয়া জবাব দেয়, আমি যে সুখী তা কিন্তু না। সংসার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে দিন পেরুচ্ছে। মেলি তার পরিবার এবং বাবার কাছে ভালো আছে, সে ভালো থাকুক। তার নাম উচ্চারণ করে তাকে টানবেন না। সে আপনার কিছু হয় না, আপনিও তার কিছু হন না। এত অধিকার বোধ? সে তো আমারই। আমার জিনিসে আমার অধিকার থাকবে, এটাই স্বাভাবিক। বেশ ভালো, সুখী হও তোমরা। আপনিও সুখী হন, দোয়া রইল। আদনানের কথা জেসিয়া মেহজাবিন হাসে। বলার মতন অনেক কথা থাকলেও এখন বলতে পারছেন না। তার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, তাকে নিয়ে দুশ্চিন্তায় দিন পার হচ্ছে। সব বাবা মাই চায় তার সন্তান সুস্থ স্বাভাবিক হোক। একটা প্রতিবন্ধী সন্তান অভিশাপ বই কি, কিছুই না। তবে বাবা মা কখনো সন্তান ফেলে দেয় না, সে যেরকমই হোক। আদর যত্ন মায়া মমতা দিয়ে বড় করে। প্রেমিকের হাত ধরে আসলেও পরবর্তীতে একটু হলেও তাপ শোক হয়েছে। ইনান শেখ কোনো অংশে কম ছিলেন না। শিক্ষিত, ভালো পরিবার, তার ফুটফুটে একটা কন্যা সন্তানও ছিল। কত সুন্দর একটা পরিবার হতে পারত। নিজের জেদ ইচ্ছার কাছে সবই এলোমেলো। যেহেতু নিজের জেদ এবং ভুলের সব কিছু হয়েছে, সেহেতু সব কিছু অতীত এবং মৃত ভেবে হৃদয়ে পাথর চাপা দিয়েছেন। সেদিন আদনানের সাথে মেলিসার ব্যাপার আর জিজ্ঞেস করেনি জেসিয়া। বাকিদের কথা জিজ্ঞেস করেছে। ফায়জা তার ছেলের কথা, আদনানের কথাও, কিভাবে কি করলো, এখন কি করছে। মেলিসাকে নিয়ে সব ঠিকঠাক যাচ্ছে তো? যেহেতু আদনান এখনও স্টুডেন্ট, তার বউও স্টুডেন্ট, দুজনের খরচা বেশি। আদনানের ইনকাম আহামরি না, কোনো রকম টেনে টুনে চলার মতো। বাপের টাকানো উড়ানো ছেলে আদনান এখন নিজের স্বল্প বেতনের টাকায় বউ চালায়, নিজে চলে। চাহিদা খুব সামান্যতেই চলে এসেছে। অল্প স্বল্প চাওয়া পাওয়াতে সে বিশাল সুখ খুঁজে পায়। ফেরার পথে ইলমার জন্য 2টো গোলাপ নেয় আদনান। বাইক নিয়ে বাসায় আসে। গ্যারেজে সেটা রেখে ভেতরে যায়। নিজেদের রুমে গিয়ে সোফায় বসে। ইলমা আদনানের রুমে নেই, কোথায় আদনান জানে না। ঘড়ির কাঁটার রাত 9টার ঘর ছুঁই ছুঁই। আদনান গলা ছেড়ে ডাকে, কই গো প্রেমিক নারী? ইলমা তখন রুমে আসছিল। আদনানের এরকম সম্বোধন পেয়ে হকচকিয়ে যায়। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, দরজা লাগিয়ে ভেতরে আয়। ইলমা দরজা লাগায়। ভেতরে আসতেই আদনান তাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। ঘাড়ে থুতনি রেখে বলে, আজকে শাড়ি পরবি? না, কেন? দাদি বিকেলে ফুপুর বাসায় গিয়েছে, ফারিস হসপিটালে ভর্তি। তো তুমি করেছো? থুরো না। মিথ্যে বলবে না। আমি জানিও না এসব। ব্যাংকে ছিলাম, বিকেলে এসে সন্ধ্যায় আবার বেরিয়ে গেছি। তো কই ছিল সারা সন্ধ্যায়? বন্ধুদের সাথে। তাহলে ফারিসকে মারলো কে? কে আবার? আমি মানিনি, মনে হয় তোর বাপ ইনান মেরেছে। জয়কে নিশ্চয়ই তুমি মেরেছো। হ্যাঁ। ও মা, তুমি তো মনে হয় ঝগড়া করলে আমাকেও এইভাবে মারবে, তোমার হাত চলবে। এখন অবধি একটা চড়ও মারিনি। তুই তো আমাকে মারিস, যখন হাতের কাছে যেটা থাকে সেটাই আমার গায়ে ছুঁড়ে মারিস। তুমি যে বেশি ভালো সেই জন্য। আদনান জবাব দেয় না। ইলমার সামনে 2টো গোলাপ ধরে বলে, সুন্দর না? সুন্দর। গত বছর তোর বার্থডেতে আমার দিয়ে হরলিক্সটা ঠিকঠাক খেয়েছিস তো? স্যার, হরলিক্সের কথা বলছো কেন? ঘড়িটা আছে?
কোনটা? যেটা আমি দিলাম। ইলমা সবিস্ময় নিয়ে উঠে দাঁড়ায়, চোখ বড় বড় করে বলে, ঘড়ি ব্রেসলেট তুমি দিয়েছো? হ্যাঁ, কেন? লুকিয়ে দেওয়ার কি আছে? এই সর, আমি মেয়ে মানুষদের এসব গিফট দেই না। তাহলে আমাকে দিলে কেন? সেই জন্যই তো অপরিচিত সেজে দিয়েছি। প্রকাশ্যে দিলে আমার মান থাকতো নাকি? ইলমা এগিয়ে আসে, আদনানের কোলে বসে তার মাথার চুল টেনে ধরে বলে, ইফতিজার ভাই শাহরিয়ার আদনান শেখ কাউকে ভালোবাসে। কোনো সন্দেহ আছে? আছে তো। কি? থালা প্লেট ধুয়ে মুছে দিলে না বুঝতাম সত্যিই ভালোবাসো। এমন একটা চর দেবো বাপ দাদার নাম ভুলে যাবি। তোমার হাতে চর খেয়ে তোমার নাম ভুলে বেশি খুশি হব। তোর চর খেতে হবে না, আমার নামও ভুলতে হবে না। কথাটা শেষ করে আদনান ইলমার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমা চোখ বন্ধ করে আদনানের দেয়া ভালোবাসার পরশ নেয়। মিস তৃপ্তি শেখ, আপনি রাজি থাকলে আপনার বাবার কাছে আমি বিবাহের প্রস্তাব পাঠাতে পারি। নির্মাণের মেসেজে তৃপ্তি আসে। লজ্জায় মুখশ্রী লাল হয়ে গেছে, তবে সে লজ্জা মাখা মুখশ্রী দেখার মতো কেউ নেই। সে একাই রুমে বসে আছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তৃপ্তি লিখে, এই ছেলে, কোনো কাজ করো, বিয়ে করে বউকে কি খাওয়াবে? তাড়াতাড়ি বিয়ে করলে চাকরি এমনিতেই পেয়ে যাব, তুমি রাজি কিনা সেটা বলো। এখন কোনো বিয়ে শাদী না, তোমার পড়াশোনা শেষ হোক, জব ধরো, দেন বাবাকে বলবে আমার ভাই আদনানকে রাজি করাও, এমনিতেই সব রাজি। তোমার ভাই তো 12 মতের অধিকারী, কতক্ষণ বলে বোন দিবে, আবার কতক্ষণ বলে দিবে না। মাঝখানে আমার আমার প্রেশার হাই হয়, আবার লো হতে নেমে যায়। ভাইয়া এরকমই। আচ্ছা তৃপ্তি শেখ, পড়াশোনা করুন, আমিও পড়াশোনা শেষ করি, এরপর না হয় বড় বউ সাজবো, কি বলেন? ইনশাল্লাহ। আদনান বেতন পেয়েছে। ফেরার পথে একটা শপিং মলে প্রবেশ করে, মূলত ইলমার জন্য কিছু কেনার জন্য। সে যে বিয়েতে একটা শাড়ি দিল, এরপর দাদি টাকায় সারিয়ে দিয়েছে, এছাড়া কিছুই দিতে পারেনি। আদনান শপিং মল ঘুরে ইলমার জন্য একটা 3 পিস পছন্দ করে। ওড়নাটা তার চোখ আটকে গেছে, কালো ওড়নায় ফুলের প্রিন্ট করা অ্যাশ কালারের 3 পিস। আদনানের পছন্দ হতে দেরি করেনি, ইলমার জন্য রেডিমেড 3 পিসটা নিয়ে নেয়। বাইক নিয়ে বাসায় ফিরে। ইলমা সবে শাওয়ার নিয়ে এসেছে। আদনান ইলমার দিকে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে, বিকেলে ঘুরতে বের হব, এই ড্রেসটা পরবি। ইলমা শপিং ব্যাগটা হাতে নেয়, খুলে দেখে অ্যাশ কালারের একটা 3 পিস। ওড়নায় হাত বুলাতে বুলাতে মুচকি হাসে ইলমা। কালো রঙের সফট ওড়নায় ফুলের প্রিন্ট করা। ইলমা 3 পিস দেখতে দেখতে আদনান শাওয়ার সেরে আসে। ইলমা তখন তৃপ্তির রুমে গিয়েছে। আদনান আর ডাকেনি। তৃপ্তি বসে বসে ইলমার দুহাতে মেহেদি পরিয়ে দেয়। ইলমা মেহেদি রাঙানো হাত নিয়ে আদনানের সামনে আসলে আদনান ভ্রু কুচকে বলে, বিয়েতে তো মেহেদি দিলি না। সময় ছিল নাকি? আদনান ইলমার দুহাতে নিজের হাতে নেয়। মেহেদি রাঙানো হাত সব সময় সুন্দর হয়। আদনান ইলমার হাত দুটো পরখ করে। বিকেলে ইলমা তৈরি হয়। আদনানের দেয়া 3 পিস পরে। মেহেদি রাঙানো হাতে সাদা পাথরের ব্রেসলেট এবং অনামিকা আঙুলে একটি রিং পরে। বেশ সুন্দর লাগছে তাকে। আদনান ইলমাকে এক নজর পরখ করে এগিয়ে আসে। ইলমার চোখের দিকে তাকিয়ে বলে, আমার বউ ভীষণ সুন্দর। আদনানের কথা ইলমা বেশ লজ্জা পায়। আদনানের বুকে ধাক্কা দিয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে, বেরোই। আদনান ঠোঁট টিপে হাসে। ইলমাকে নিয়ে বেরোয়। বাইকে বসে ইলমাকে পেছনে বসায়। বাইকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে এসে স্থির হয় দুজন। আদনান ইলমাকে দাঁড়াতে বলে। ইলমা দাঁড়াতেই আদনান ফোন বের করে ইলমার পিকচার তুলে নেয়। ইলমাকে নিয়ে টুকটাক ফাস্টফুড খেয়ে বেরিয়ে আসে। দুজন হাতে হাত রেখে হেঁটে এগোচ্ছে। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, শোন, একটা কথা বলি। কি বলো? ট্যাবলা ফারিসের জায়গা মতো অনেকগুলো লাথি দিয়েছি, এখন কি ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে? ইলমা আদনানের দিকে তাকিয়ে রয়, কিছু বলার মতো খুঁজে পেল না। আদনান ইলমাকে চুপ থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। ইলমা জবাব দেয়, ভবিষ্যতে দেখা যাবে। আদনান জবাব দেয়, হলে হোক। ক্ষণিকের বলে আমার বউয়ের গায়ে অ্যাসিড মেরেছে। বাদ দাও। হ্যাঁ, এই মাসেই হাসপাতালে যাব, তোর সার্জারি করাবো। এই তোমার কাছে তো টাকা নেই, বেতন যা পেয়েছো আমাদের মাস চলতে হিমশিম হয়ে যাবে। তো আমি এখন সার্জারি করব না। তো তোর কথায় হবে নাকি? এই মাসেই যাব, টাকা নিয়ে চিন্তা করছিস কেন? আমার স্বামী একজন স্টুডেন্ট, সেটা মনে আছে আমার। ইলমার কথায় আদনান ইলমার দিকে তাকায়, তবে তার ঠোঁট হাসছে না, চোখ জোড়া হাসছে। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, কি হলো? কিছু না।
ইনান শেখ সোফায় বসেন। আদনান এদিকটায় আসছিল। ইনান শেখকে দেখে পুনরায় রুমের দিকে যায়। ইনান শেখের সাথে তার যায় না, একটা না একটা ঝগড়া ঝামেলা হয়েই যায়। শুধু ফারিসকে মারার সময় একটু মিল হয়েছিল, সেটা কিভাবে আদনান জানে না। ছেলেপেলে ব্যবস্থা প্ল্যানিং সব আদনানের করা। টাকা ইনান শেখ দিয়েছে। আদনান রুমে ঢুকতে গেলে ইনান শেখ ইলমাকে ডাকেন। আদনান দেখে ইলমা এদিকেই আসছে, সেজন্য সে আর রুমে যায়নি। দুজন এসে সোফায় বসতে ইনান শেখ ইলমাকে বলেন। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, আমার হাতে টাকা আসলে যাব। ইনান শেখ আদনানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলেন, আমার থেকে বেশি না। আদনানের কথা ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব পাত্তা দেয় না। ইনান শেখ দুজনকে পরখ করে মাথা নিচু করে হাসেন। তার মেয়েকে বিয়ে করার পর আদনানের বুদ্ধি বেড়েছে, দায়িত্ববোধও বেড়েছে। ফরিদা পারভিন হাসপাতালে আসেন। তারেক মাহমুদও আজকে গিয়ে দেখে এসেছেন ফারিসকে। যায়নি ইনান শেখ, তিনি যাবেনও না। আদনান তো কখনোই যাবে না। আদনানের সাথে এলোমেলোভাবে ইনান শেখের দুদণ্ড কথা হয়েছে, তবে সুন্দর করে না। দুজনের একজন তেরা জবাব দিয়েছেই। ইলমা আদনানের পেছন দিয়ে রুমে আসে, দরজা লক করে আদনানকে শাসিয়ে বলে, তুমি কি বাবার সাথে ভালোভাবে কথা বলতে পারো না? না, পারি না। বেয়াদব একটা। তোর বাপ জীবনেও আমাকে তার মেয়ের জামাই মানবে না, সেজন্য তার মন মতো হতে আমি তেল মাখতে পারবো না। মানলে মানুক, না মানলে আইন সভায় বসুক। আল্লাহ, আমার বাচ্চাগুলো যাতে ওর মতো তেড়া না হয়। এই ওয়েট, কি? বিয়ে হলো 1 মাসের বেশি, তুই এখনো বমি করছিস না কেন? আদনানের কথা ইলমা হতবিহবল হয়ে যায়। জবাব দেয়, মানে বমি করব কেন? আদনান হেসে বলে, বমি করলে বুঝতাম আমি বাবা হতে চলেছি। এই আগের যুগের সিনেমা নাটক কাহিনী আর কি। সরা অসভ্য, বউ চালাতে হিমশিম, সেখানে আবার বাচ্চা চালাবে। এই চুপ, এই বাড়ি আমার, বাকি প্রপার্টিও আমার, সেখানে আমি আমার বাচ্চা পালতে পারবো না? নিজের টাকায় কিছু করো, বাচ্চার নাম মুখে নিবে না একদম। আচ্ছা শোন। বলো। ইলমার কথা শেষ হতে আদনান ইলমাকে বুকের সাথে জড়িয়ে ধরে। দৃষ্টি নিচু করে ইলমার মুখ পানে স্থির করে বলে, আমার মেয়ে বেবি চাই। তোমার মেয়ে হলে তাকে সেফটি দিতে পারবে? তোমার মতো কোনো আদনান তাকে রাস্তায় ইপটিজিং করবে, সহ্য হবে তোমার? আদনান চুপ, মাথাটা নিচু করে নেয়। সে যা করেছে সেটা জঘন্য ছিল। ইফটিজিং করে মেয়েদের হায়রানি করা, বিরক্ত করা কোনো সুপুরুষ এবং ভালো পরিবারের ছেলের কাজ নয়। আদনানকে চুপ দেখে ইলমা ভ্রুকুচকে বলে, কি হলো? ভুল করেছিলাম, অনুতপ্ত আমি, তবা পড়েছি আর কি। কি জঘন্য ছিল ব্যাপারটা। আদনান জবাব দেয় না। ইলমা আদনানের দিকে এক নজর তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ইলমার সামান্য এড়িয়ে চলা আদনানের বুক দুমড়ে মুচড়ে ওঠে। অনুতপ্তে বুকটা খা খা করছে। আপাত দৃষ্টিকোণ থেকে কি জঘন্য একটা ব্যাপার ইফটিজিং করা। আদনান ইলমার কাছে আসে। ইলমার দিকে তাকিয়ে নরম শীতল কণ্ঠে বলে, তুই রাগ করেছিস? কেন রাগ করবো? তেরা কথা বলছি। কিছু না। সরি আমি। আরে আমায় সরি কেন বলছো? অতীত তো বাদ দিলাম, মানুষ সবসময় একরকম থাকে না, সময়ের সাথে পরিবর্তন হয়। আদনানের কথা ইলমা চোখ রাঙানি দিতেই আদনান ইলমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, তুমি আর ভালো হলে না। রাতে সবাই খেতে বসেছে। ফারিসকে বাসায় নিয়ে আসা হবে, মিলাদ পড়ানো হবে। তারেক মাহমুদের কাছে দাওয়াত দিয়েছে। একটা মাত্র ভাঙি না, সবাই যেতে আসে। খবরটা পাওয়া মাত্র ইনান শেখ সাফ সাফ জানিয়ে দেন। তখন আদনান বলেন, ভালো মানুষদের বাসায় আমি যাব না। এমনিতেই ভালো মানুষদের পাশে একটু বসে রুমে যেতে যেতে গা চুলকানি শুরু হয়ে যায়। ইনান শেখ আদনানের দিকে তাকাতে আদনান ইলমার দিকে তাকায়। তার চাহনি একটু রোমান্টিক টাইপের। ইনান শেখ নিজে লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নেয়। ইশিতা তারেক মাহমুদকে বলেন, তুমি যাবা? তারেক মাহমুদ বলেন, না গেলে খারাপ দেখায়, রেডি হও, থেকেও আমার যাব। তাহলে ফাইজাও আসুক। ইশিতার কথা ইনান শেখ বলেন। ফাইজা কিছু বলার মতো পেল না। ইলমা তখন বলে, যাক না, ফুপুর তো দোষ নেই। আরে যাক, জেঠিমার সাথে যাবে, আবার চলে আসবে। ইলমার কথা আদনানও সায় দেয়। ইনান শেখ আর কিছুই বলেননি। সবাই যেতেই তৃপ্তি আদনানকে বলে, ভাই শোনো। বল। নির্মাণ কিছু বলেছে? আদনান চুপ থেকে বলে, ওই শালা আমার ছোট বোনটাকে ছাড়লো না, মনে আছে সব। সময় হলে বিয়ে দেব, এর আগে শালার আশেপাশে বেশি ঘেসবি না। তখন ইলমা উঠে বলে, নিজের যেমন বিয়ের আগে আশা ছিল কথা বলার, প্রেম করার, সেরকম আশা নির্মাণেরও।
নিজের বেলায় পরের বোন, প্রেম যোগ্য পাত্রী, আর পরের বেলায় নিজের ছোট বোন। হ্যাঁ, হ্যাঁ শালি, প্রেমিক নারী মুখ বেশি চলে তোর। আদনান ধমকে উঠলে ইলমা রেগে বলে, আমার সাথে কথা বলবি না। কথায় কথায় তুই তুকারি করবি না। নিজে যে তুই তুকারি করে সেটা কি? হ্যাঁ, এখন কি তোকে আমি ও গো আমার প্রেমিক নারী কই তুমি বলে ডাকবো? প্রেমিক নারী ডাকতে বলিনি আমি। অত রোমান্টিক হতে পারবো না। আর আসিস শাড়ি খোলার আবদার নিয়ে। ইলমার কথায় আদনান তৃপ্তির দিকে তাকাতেই দেখে বেচারি লজ্জায় কেটে পড়েছে। আদনান ইলমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। হুট করে ইলমার হাত এক টান দেয়। জোর কদমে রুমে এনে ইলমার হাত ছেড়ে দিয়ে ঠাস করে দরজা লাগায় আদনান। দরজার সাথে ইলমার দুই বাহু চেপে ধরে বলে, দিন দিন বেয়াদব হচ্ছিস। বেয়াদবের সাথে থাকলে বেয়াদবই তো হব। মুখে মুখে তর্ক করছিস। নিজে যে আমার ভোলাভালা ভাইকে বউ আদরের কথা শেখাও সেটা। তাই বলে তুই আমার বোনকে জামাইয়ের শাড়ি খোলার আবদারের কথা বলবি? ও অ্যাডাল্ট, আর আমার ভাই সে তো বাচ্চা। তোর আন্ডা ভাই আমার অ্যাডাল্ট বোনের থেকেও বেশি বুঝে। চুপ। দুজন দুজনকে ধমকাধমকি করে সরে যায়। ইলমা আদনানের সাথে কথা বলে না। অনেকক্ষণ দুজন চুপচাপ থাকে। আদনান নির্মাকে কল দেয়। ইলমাকে শুনিয়ে শুনিয়ে বলে, বন্ধু বিয়ে করলাম 1.5 মাসের বেশি, বউ আজ পর্যন্ত ভালোবাসি বললো না, উল্টো 3 বেলা নিয়ম করে ঝগড়া করে। মেয়ে মানুষ এমনই ভাই, তোর বোনও আমাকে নিয়ম করে 3 বেলা ভালোবাসি বলে না। এই সারা চুপ। তোর সাথে আমার বোনের বিয়ে সমর্থন করি, তাই বলে এই না যে প্রেম করবি আর আমি সেটা মেনে নেব। নিজেও তো পরের বোনের সাথে প্রেম করতে। মেরিচা আমার কাজিন ছিল। তৃপ্তি আমার বন্ধুর বোন লাগে। আমার বোনকে ডিস্টার্ব করবি না। তোর বোনই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, তোর 12 ভাতারি চেহারার যে মায়া বেশি, সেজন্য আমার বোন তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। দোয়া দিলাম তোর বউ যাতে এই জন্মেও তোকে ভালোবাসি না বলে, তোর মতো শালা আর কোনো দুলাভাইয়ের ভাগ্যে না জুটুক। আদনান কল কেটে দিয়ে বলে, সব কয়টা নাটকবাজ, সব ড্রামা আমার সাথেই দেখায়। ইলমা শুনেও না শোনার ভান করে শুয়ে পড়ে। আদনান লাইট অফ করে ইলমার পাশে শোয়। ইলমাকে বলে, ঘুমানোর সময় জামাইকে বুকে টেনে আদর করতে হয়, এত পড়াশোনা করে সেই আক্কেলটুকুও হলো না তোর? কানের কাছে চিৎকার করলে চর মেরে রুম থেকে বের করে দিবে একদম। ইলমার কথায় আদনান হা হয়ে যায়। ইলমা তাকে লাথি মারার থ্রেট দিয়েছে। আজকে আদনানের বউ বেশি রেগেছে। আদনান ইলমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে বলে, তুই আমাকে চর মেরে রুম থেকে বের করার আগে শরীরের ব্যথায় পা দুটো ফ্লোরে ফেলতে পারবি কিনা সেটা ভাব। কসম খোদার, আমাকে রাগাবি তো শরীরের ব্যথা নিয়ে বিছানা ছেড়ে উঠতে পারবি না। আদনানের শান্ত মাথায় দেওয়া হুমকিতে ইলমা চুপসে যায়। আদনান মেজাজ হারিয়ে ইলমাকে ছেড়ে দেয়। নিজে ঘুরে শুয়ে পড়ে। ইলমা আদনানের রাগ বুঝে, নিজে এগিয়ে যায়। আদনানের গালে নিজের ঠান্ডা নরম হাত স্পর্শ করে বলে, এই রাগ করেছো? তোর মুখ বেশি চলে। আর কিছু বলবো না। কথাটা বলে ইলমা আদনানের ঠোঁটে গালে কপালে চুমু দিয়ে রাগ ভাঙায়। আদনান নিজেও ইলমাকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। ইলমার মুখশ্রীতে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। ইনান শেখ নিজের কাজে গেছেন। আদনান ইলমা বাদে বাদবাকি সবাই ফাতিহার বাসায় গিয়েছে। সেজন্য পুরো বাসা ফাঁকা। আদনান আজকে আর কাজে যায়নি, ভার্সিটি গিয়েছে কিছু কাজে। ইলমা বাসায় একা রয়েছে। সকালে রান্নাটা শেষ করে টুকটাক কাজ সেরেছে ইলমা। ভাবছে আজকে শাড়ি পরবে। সেজন্য 10:30টার দিকে গোসল সেরে শাড়ি পরিধান করে। ইউটিউব দেখে নিজের প্রচেষ্টায় অনেকটা সক্ষম হয়েছে সে। শাড়ি পরতে না পরতে আকাশে মেঘের ডাক পড়ে। ইলমা দৌড়ে ব্যালকনিতে যায়। ঘুরি ঘুরি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। ইলমা দেখতে দেখতে বৃষ্টির বেগ প্রবল হয়ে যায়। ইলমা বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারেনি, দৌড়ে গার্ডেনে যায়। শাড়ি পরিধান করে বৃষ্টিতে ভেজা শুরু করে। বৃষ্টিতে ভিজে যখন চুপচুপে হয়ে যায় তখন আগমন হয় আদনানের। বৃষ্টি মাথায় ভিজে এসেছে। ইলমাকে শাড়ি পরে ভিজতে দেখে এক মুহূর্তের জন্য আদনানের হৃৎপিণ্ড থমকে যায়। অসম্ভব লাফ ছাপ দিতে শুরু করে। শাড়ি পরা সুশ্রী রমণী তার বউ, তাও এভাবে বৃষ্টিতে ভিজছে। আদনান শেখ আপাতত খুন। বাইক রেখে ইলমার দিকে এগিয়ে আসে। দু হাতে বৃষ্টির পানি দিয়ে ইলমার চোখ মুখে ছুটিয়ে দিতে ইলমাও আদনানের চোখে মুখে বৃষ্টির পানি ছিটিয়ে দেয়। দুজন খুনসুটিতে মেতে ওঠে। আদনান ইলমার গায়ের সাথে আটসাট হয়ে লেগে থাকা ভেজা শাড়ির ভাঁজে কোমরে হাত রেখে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ইলমার লম্বা ঘন চুল বৃষ্টিতে ভিজে মিয়ে গেছে। বৃষ্টি স্নাত, মায়াবী চোখ জোড়া, অদ্ভুত সুন্দর লাগছে। আদনান নেশার ঘোরে চলে যায়। ইলমার ভাঁজে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়।
ঠোঁটের নম সবটুকু নম্রতা শুয়ে নেয়। আমার প্রেমিক নারী আমায় কখনো ভালোবাসি বলেনি। ইলমা আদনানের কপালে ঠোঁট ছুঁয়ে দিতেই আদনান শুধায়। আদনানের কথায় ইলমা তাকায়, ঠোঁট জোড়া কিছুটা কেঁপে ওঠে। ভালোবাসি বলা খুব সহজ হলেও ইলমার কাজে বাক্য উচ্চারণ করা ভীষণ কঠিন দেব আদনানের প্রতি ইলমার। সেই ভালোবাসা যা কখনো মুখ দিয়ে বলা হয়নি, কিন্তু চোখের ভাষায় ফুটে উঠেছে। নিঃশব্দে ভালোবেসে আশা রেখেছে যা কেবলই গোপন আকাঙ্ক্ষা রূপে ছিল। আদনানের আবদার পূরণ করতে ইলমা ছন্দ তুলে বলে ওঠে, আকুল হৃদয়ের নীরব চাহনি, অপূর্ব রূপে মাখে আসা, আমার গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা।